ভবিষ্যৎটা কখন হবে? ওই আমাদের কেমিস্ট্রিতে যখন মলিকুল ফর্মেশন হবে তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলিকে এনার্জি লেভেল এক্সাইটেড স্টেটে যেতে হয়। তো একটা আপার এনার্জি লেভেলে যাওয়ার পরে হঠাৎ করে এনার্জি ড্রপ করলে পরে মলিকুল ফর্ম করে। তো এখন আমাদের অন্যায়, অত্যাচার, বিবেকহীনতা, মানবাধিকার লঙ্ঘন হতে শুরু করে সব কিছু এমন একটা পর্যায়ে যেতে হবে, এই তখনই দেখবেন যে হঠাৎ করে নতুন একটা কিছু বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, bbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকে আমাদের যে পর্বটি সাজিয়েছি, আমাদের বিষয়বস্তু হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার ভূমিকা এবং কারিগরি শিক্ষা কেন জরুরি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং সফল একজন শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ডক্টর এহসান আলম মিলন ভাই। আপনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির ঊর্ধ্বে আপনার যে ব্যক্তিগত অবদান রয়েছে, আপনি কখনোই রাজনীতির ভিতরে সীমাবদ্ধ ছিলেন না, দলমত নির্বিশেষে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করেছেন। আজকের বর্তমান প্রেক্ষাপট এবং আপনার আমলের যে শিক্ষা ব্যবস্থার একটা আন্দোলন তৈরি হয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন, সেই প্রেক্ষাপটের ব্যাপারে একটু বিশ্লেষণ করবেন কি? আসলে কি ভিন্নতা আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। প্রথমেই বলতে হয়, শিক্ষা একটি সার্বজনীন কমিউনিটি এবং আজকের দিনে বিশ্বায়নের যুগে আমরা যে গ্লোবাল ভিলেজে বাস করছি, সেই জায়গায় আমাদের শিক্ষার কোনো বৈষম্য বা তারতম্য বা কোনো প্রভাব থাকতে পারে না। বিএনপি সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেখানে মোস্ট ইন্টারেস্টিং পার্ট ছিল যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন শিক্ষাকে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে শিক্ষার প্রতি তার যে একটি মমত্ববোধ, ভালোবাসা, তারই ধারাবাহিকতা ছিল। তবে শহীদ জিয়া রহমান তিনি কিন্তু শিক্ষকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি জানতেন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তো শিক্ষকরাই হচ্ছে সেই মেরুদণ্ডের ডাক্তার, অর্থাৎ ক্রায়োপ্যাট্রিক ডাক্তার। সেজন্য তিনি প্রথম বেসরকারি বিদ্যালয়গুলোতে 50% বেতন দিয়ে তাদেরকে চাকুরিতে নিযুক্ত করলেন। আপনি জানেন, এর আগে প্রতিষ্ঠানগুলো চলত, প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের বেতনের উপরে, সেই বেতন দিয়ে শিক্ষকদেরকে মোটামুটি যা পারত তাই দেওয়া হতো গভর্নিং বডি থেকে। আবার নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি প্রতিটি পরীক্ষার্থী এসএসসি এবং এইচএসসি তারা যদি একটি নিরক্ষর ব্যক্তিকে অক্ষর জ্ঞান দিতে পারেন, তাহলে তাকে ইনসেন্টিভ দিতেন এবং সেটা এসএসসি তে মার্কে যোগ হতো এবং এইচএসসি তে যোগ হতো, অর্থাৎ ইচ ওয়ান টিচ ওয়ান, একজন একজনকে শেখাবেন। এইভাবে নিরক্ষরতা দূরীকরণের ব্যবস্থা তিনি করেছিলেন। আবার 2001 সালে আমরা দায়িত্ব পাওয়ার পরে শিক্ষা আমূল পরিবর্তন আনা হয়েছিল। 1991 সাল থেকেই এর ধারাবাহিকতা শুরু হয়েছিল। যেমন প্রাথমিক স্তরে বই বিনামূল্যে, তারপরে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, পরবর্তীকালে 2001 সালে এসে শিক্ষার বিনিময়ে টাকা, এই কর্মসূচি দেওয়া হয়েছিল। উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল 91 সালেই, 91-96 মেয়েদের জন্য, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন সেই সময়, আমার দেশে 15 কোটি জনগণ, আমাকে 15 দুগুণে 30 কোটি হাত আমি চাই। তিনি বলেছিলেন নেপোলিয়নের মতো, আমার দেশের প্রত্যেকটি মেয়েকে শিক্ষিত হতে হবে। সেই জন্য প্রাইমারি স্কুলে তিনি 60% মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে সুযোগ দিয়েছিলেন। তাছাড়া তিনি ক্লাস 8 পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে 2001 সালে এসে তিনি এসএসসি পরিণত করেছেন, এইচএসসি পরিণত করেছেন এবং পরবর্তীকালে তিনি ডিগ্রি পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তারা আমাদের ক্ষমতায় আসা হয়নি। তাছাড়া যারা শিক্ষক ছিলেন, বেসরকারি শিক্ষক, তাদেরকে 25% অবসর ভাতার ব্যবস্থা করেছিলেন, কল্যাণ ট্রাস্ট করে দিয়েছিলেন, অবসর ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আমরা এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন করেছিলাম বেসরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষক নিবন্ধনের জন্য, যেন শিক্ষার মান ঠিক থাকে।
জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। সৃজনশীলতা হতে শুরু করে মাল্টি ট্র্যাক থেকে ইউনিট ট্র্যাক করার কথা ছিল 2006 সালের শুরুতেই, কিন্তু সেই বছরটি নির্বাচনী সাল বলে আমরা সেই সময় করিনি। একাডেমিক ইয়ার ক্যালেন্ডার হতে শুরু করে তিনি এমনকি 1992 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রথা তিনি প্রথম শুরু করেছিলেন। 1992 সালে তিনি ওপেন ইউনিভার্সিটি অ্যাক্ট করে দূরশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। 1992 সালে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, যার অধীনস্থ করা হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি কলেজকে। এই ধরনের বৈপ্লবিক পরিবর্তন তিনি এনেছিলেন এবং একই সাথে এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল সেটার ব্যবস্থা করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় যে কারিগরি শিক্ষার ব্যবস্থা ছিল, প্রত্যেকটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা, তারা ডিপ্লোমা পাস করার পরে ডুয়েট থেকে তারা যদি হায়ার এডুকেশন যেতে চায় এমএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে। সর্বোপরি শিক্ষার ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল, বিশেষ করে ক্লাসে লেখাপড়া শেখানোর পদ্ধতি দিয়ে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সুশিক্ষিত জাতি গঠনের ব্যাপারে সচেষ্ট ছিলাম আমরা সকলেই। নকল প্রতিরোধ আন্দোলন হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম। নকলের জন্ম হয়েছিল 1972 সালে, সেটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় টোটালি এলিমিনেট করা হয়েছিল বাংলাদেশ থেকে, যেটা একটা ব্যাধি ছিল। এমনকি মুক্তিযুদ্ধের 9 মাসে যে শিক্ষার্থীরা শিক্ষায় যে ক্লাস করতে পারেনি, তার কারণে 1972 সালে যে অটো প্রমোশন এবং অটো পাসের ব্যবস্থা করা হয়েছিল, কন্ডেন্স সিলেবাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যাপারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল এবং 2 বছর আমরা সেই ঘানি টেনেছিলাম এই সেশন জট এবং অটো পাসের গ্লানি থেকে। হাওয়ার 2001 থেকে 2006 বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে শিক্ষার ক্ষেত্রে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হয়েছে, শিক্ষাঙ্গনে এই অপরাজনীতি বন্ধ হয়েছিল এবং লেখাপড়ার পরিবেশ ছিল এবং আন্তর্জাতিক মানদণ্ডে আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম। সেটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান। এবার আপনি জিজ্ঞেস করেছেন যে কারিগরি শিক্ষা সম্বন্ধে আমি বলতে চাই, বাংলাদেশ একটি ঘনবহুল দেশ, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে পার স্কোয়ার কিলোমিটারে মোর দেন 1200 পিপল বাস করেন। এবং আপনি জানেন আপনার দেশ বা পার্শ্ববর্তী দেশ কানাডাতে পার স্কোয়ার কিলোমিটার মাত্র 4 জন বাস করেন। এই ঘনবসতিপূর্ণ দেশ পৃথিবীতে বাংলাদেশ। এ দেশের কোনো এমন সম্পদ নেই যেটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ হয়েছে, যার মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি উন্নত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেই জায়গাটিতেই বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ এই বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদে উন্নত করতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের জন্য মূল দায়িত্ব। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে কারিগরি শিক্ষায় দীক্ষিত করতে হবে জাতিকে। কারণ দেখুন, পৃথিবীতে উন্নত বিশ্বে প্রায় 30টি দেশ, যে দেশে more people are dying, less people are taking birth, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে more people are taking birth, less people are dying। এই যে জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে, সেখানকে দেশ থেকে উদ্ধার করতে হবে। এট দ্য সেম টাইম এই মানব সম্পদ দিয়ে বিশ্বের মানচিত্রে আমাদেরকে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য আমি মনে করি কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের দেশের রিজার্ভ প্রায় $46 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। এর বেশিরভাগটি হচ্ছে এক্সপেক্টেড রেমিটেন্স, অন দ্য আদার হ্যান্ড আমাদের গার্মেন্টস, এগুলো মিলিয়ে। তো এই জায়গাটি আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা এটাও জানি যে আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, আজকে রোবোটিক্স টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এই টেকনোলজির সাথে কোপ আপ করতে হবে। সেই জন্য আমাদেরকে এই কারিগরি শিক্ষা আরো আমাদের সম্প্রসারণ এবং কারিগরি শিক্ষায় আমাদের জোর দিতে হবে। এদিকে দেখুন, আমাদের দেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করার কথা, এটা 2007 থেকে 2041 সাল পর্যন্ত। তা আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হয় দেশের জন্য, এদেশের 15 বছর হতে সক্ষম কর্মক্ষম যে আমাদের জনসংখ্যা, সেটি হচ্ছে 65% হচ্ছে 15 to 65 years old।
এই 15 to 65 years old কে যদি আমরা কারিগরি শিক্ষায় দীক্ষিত না করি, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমরা ঠিক মতো আহরণ না করতে পারি, তাহলে দেখুন 2041 পরে যখন বার্ধক্যের সংখ্যা বেড়ে যাবে এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাবে, তখন এদেশের অবস্থা কিভাবে বুমেরাং হবে সেটা আমাদের বুঝতে হবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অপরদিকে আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে এই আমাদের মানব সম্পদকে, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। সেই জন্য আমাদের শিক্ষার দরকার। শিক্ষা 3টি স্তরে যদি আমি বিন্যাস করি, যে একটি হলো আমাদের জেনারেল এডুকেশন, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। এই 3টি এডুকেশনের মধ্যে যদি আমরা টারশিয়ারি হায়ার এডুকেশনের কথা বলি, আমাদের দেশে এই হায়ার এডুকেশনের জন্য যে পরিমাণ বিশ্ববিদ্যালয়, যে পরিমাণ ইউনিভার্সিটি বা যে পরিমাণ প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ রয়েছে, যথেষ্ট রয়েছে। এখানে আমরা অনেক সাবজেক্ট পড়াচ্ছি। আপনি দেখবেন গত পরশু দিনে প্রথম আলোতে একটি রিপোর্ট হয়েছে যে শিক্ষিত বেকার, অর্থাৎ মাস্টার ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি পাস করার পর 66% তারা চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। আপনি কষ্ট করে বাবার সম্পদ নষ্ট করে আপনি মাস্টার ডিগ্রি করলেন, তারপরে আপনি তার 66% বেকার, তাহলে দেশটি কোন দিকে থাকতে হচ্ছে? অতএব গভর্নমেন্টকে এই মুহূর্তে সবচেয়ে বেশি কনস্ট্রাকটিভ ওয়েতে অ্যাড্রেস করতে হবে এই টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, এই জায়গাটি আমাদের যেতে হবে। আপনি যদি বিশ্বের ইতিহাসের দিকে যান, তাহলে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনি যেখানে রয়েছেন, এই দেশটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হয়েছে এবং তাদের এই গড়ে ওঠার পিছনে প্রধান ছিল শিক্ষা এবং তার মধ্যে ছিল টেকনিক্যাল এডুকেশন। আপনার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, উন্নত বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকা ইটসেলফ আনটাচ ছিল। সেই সময় তারা সারা পৃথিবীতে মনোপোলাইজড করেছে তাদের টেকনিক্যাল এডুকেশনের কারণে এবং তাদের বেসিক এডুকেশনের কারণে। অতএব আমাদের দেশটি আজকে যে পরিমাণ এক্সপেট্রিয়েট গালফ কান্ট্রিতে অথবা ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে যারা রয়েছে, তাদের বেশিরভাগই টেকনিক্যাল এডুকেশনে যদি আমরা শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের বর্তমান যে রিমিটেন্স আমরা পেতাম তার 3 গুণ বেড়ে যেত। আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে 2015 সালে আমি গালফ স্টেটের প্রত্যেকটি স্টেটে ঘুরেছিলাম গালফের, এবং আমি লেবার ক্যাম্পে গিয়েছিলাম। একটি লেবার ক্যাম্পে যদি 500 জন বাংলাদেশি থাকেন, তার মধ্যে দেখা গিয়েছে যে ধরুন 2 জন বা 3 জন সিঙ্গাপুরের সিটিজেন, অথবা থাইল্যান্ডের, অথবা শ্রীলঙ্কার, অথবা ফিলিপিনো। সকালবেলা একই ক্যাম্প থেকে তারা একই গাড়িতে করে তারা কর্মস্থলে যায়। সেই কর্মস্থলে যাওয়ার পরে আমাদের যারা ওয়ার্কার রয়েছে, তারা ট্রেন্ড ওয়ার্কার না, স্কিলড ওয়ার্কার না। তারা দুটি হাত মাথায় একটি হেড পরে, পায়ে একটি ক্যাপ বুট পরে তারা চলে যায়। আর আমি দেখেছি থাইল্যান্ড বা ফিলিপিন বা শ্রীলঙ্কার সিটিজেনরা তারা তাদের টুলস কোমরে করে নিয়ে যায়। আমাদের একজন বাংলাদেশি এক্সপেট্রিয়েট এই আনস্কিলড ওয়ার্কার যদি রোজগার করে 1000 রিয়াল বা 1500 রিয়াল, তার এগেনস্টে এই ফিলিপিনো বা থাইল্যান্ডে বা শ্রীলঙ্কার একজন ওয়ার্কার রোজগার করে not less than 4000 রিয়ালস, because they know how they are skilled worker। এই স্কিলড আর আনস্কিলড এর মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। অথবা আমাদের এই আনস্কিলড ওয়ার্কারকে যদি আমরা ট্রেনিং দিয়ে পাঠাতে পারতাম, তাহলে চিন্তা করুন আমাদের রিমিটেন্স আজ কোথায় গিয়ে দাঁড়াতো। এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সরকারকে। সেই জন্যই সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। আমি মনে করি বর্তমান সরকার, বাংলাদেশে যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি প্রাইমারি এডুকেশন মিনিস্ট্রি একটি করেছিলেন, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি টারশিয়ারি এডুকেশন মিনিস্ট্রি একটা রয়েছে। আমি মনে করি টিবেটকে, অর্থাৎ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং কে গুরুত্ব দিয়ে একটি টিবেট মিনিস্ট্রি করা উচিত আমি মনে করি। এখানের যারা টিবেট গ্রাজুয়েট হবে, এদের সাথে ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা কোহেসিভনেস থাকতে হবে, এবং যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থাৎ স্কিলড ম্যান পাওয়ার যেটা আমরা এক্সপোর্ট করব, তারাও তাদের বিদেশের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে তাদেরকে ট্রেন করতে হবে। 2001 থেকে 2006 এর ভিতরে আমাদের সারা বাংলাদেশে এই 64টি জেলা 64টি পলিটেকনিক ইনস্টিটিউট করার কথা ছিল। সেই মুহূর্তে আমরা 47টি পলিটেকনিক ইনস্টিটিউট করে
বেরিয়ে এসেছি। ইতিমধ্যেই সারা দেশে আজও হয়নি, হয়ে যাওয়ার কথা ছিল, বহুদিন আগে আমি ছেড়ে আসছি। প্রত্যেকটি উপজেলায় এখন প্রয়োজন রয়েছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড ডিপ্লোমার জন্য পলিটেকনিক ইনস্টিটিউট। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মাদ্রাসা এবং স্কুলগুলোতে এসএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল ইনক্লুড করা উচিত। কারণ আমরা জানি আমরা সকলকে হায়ার এডুকেশনের সুযোগ করে দিতে পারবো না, এবং হায়ার এডুকেশনের যারা গ্রাজুয়েট হবে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো না। কারণ এখানে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ গভর্নমেন্ট, তারাই হচ্ছে হাইয়েস্ট প্রোভাইডার। প্রাইভেট কোম্পানিগুলো তেমন আমাদের নেই, এবং আমাদের লোকজন বাইরে এই উন্নত বিশ্বে আমাদের লেখাপড়ার যে মানদণ্ড রয়েছে সেখান থেকে তারা উন্নত বিশ্বে প্রাইভেট কোম্পানিগুলোতে কম্পিট করে যেতে পারছে না। সেই জন্যই আমাদের দেশে এখন প্রয়োজন রয়েছে যে লার্জ স্কেল অফ পপুলেশনকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প আর কোনো শিক্ষা নেই, এবং এটাই হচ্ছে আমাদের জনশক্তিকে কাজে লাগানোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আপনার যে শিক্ষা, নিজস্ব শিক্ষা ব্যবস্থার মধ্যে, অর্থাৎ বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আপনি দেখেছেন, পরিচালিত করেছেন, এবং সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশ থেকে নিয়ে আপনি মালয়েশিয়াতে পিএইচডি করেছেন, এবং আপনার পিএইচডির সাবজেক্টও ছিল কারিগরি শিক্ষা ব্যবস্থার উপরে। তো বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে শিক্ষা ব্যবস্থা, আমরা দুটি দেশ কিন্তু একই স্তরেরই ছিলাম, কিন্তু মালয়েশিয়া কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো আপনার মতে কি তারা কি কারিগরি শিক্ষা ব্যবস্থা এগিয়ে এভাবে এসেছে, নাকি আসলে জেনারেল শিক্ষাটাকেই তারা উন্নতি করেছিল? প্রথমত দেখুন, আমি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে আমার অনার্স শেষ করে আমি আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়ে আমি নিউ ইয়র্ক টেক থেকে এমবিএ করি ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে। পরবর্তীতে আমি চাকরি শেষ করে ঢাকায় এসে যখন আমি এই মন্ত্রী হলাম, মন্ত্রী হওয়ার পরে আমি আটকে গেলাম, আর পৃথিবীর কোথাও যেতে পারছিলাম না। তো আমি হঠাৎ একটু সুযোগ পেলাম বেরিয়ে যাওয়ার মালয়েশিয়া। সেখানে গিয়ে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমি তখন এই 4 বছর এই গবেষণায় লিপ্ত হই, এবং সেখানে আমার এর সাবজেক্টের টপিক ছিল হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এখানে মানব সম্পদ উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। আমি এই টপিকসটি চুজ করেছিলাম, তার একমাত্র কারণ ছিল যে আমি জানি এই ঘনবসতিপূর্ণ দেশটিকে যদি আমরা উন্নয়নের দ্বার কোঠায় নিতে হয় তাহলে জনসংখ্যাকে কাজে লাগাতে হবে, সেই জন্য আমি নিয়েছিলাম। আর আপনার প্রশ্নের উত্তরে বলতে হয়, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে পড়েছিলাম সেই সময় আমাদের সাথে মালয়েশিয়ান স্টুডেন্টরা লেখাপড়া করত বাংলাদেশে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়। আর আজকে আমি মিলন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি। এই যে দেখুন পার্থক্যটা, এর পিছনে রয়েছে লিডারশিপের কাজটি। লিডারশিপ অর্থাৎ মাহাতির বিন মোহাম্মদ, তিনি তার ছেলেদেরকে বহির্বিশ্বে, স্পেশালি ইউরোপ আমেরিকা, স্পেশালি ইউএসএ তে তিনি পাঠাতেন, তাদেরকে সরকারি টাকা স্কলারশিপে পাঠাতেন, এবং তাদের সাথে চুক্তিবদ্ধ থাকতেন যে তোমরা যারা সরকারি টাকায় বিদেশ গিয়ে পিএইচডি করছো, উচ্চতর ডিগ্রি নিচ্ছ, গবেষণা করছো, তাদের সকলকে দেশে ফিরে আসতে হবে। এন্ড ইচ এন্ড এভরিওয়ান বন্ড দিয়ে গিয়েছে, এবং গভর্নমেন্ট তাদের এক্সপেন্স বিয়ার করেছে, তারা সকলেই বিদেশ গিয়েছে। আপনার আশেপাশে যতগুলো ইউনিভার্সিটি আছে এই নিউ ইয়র্ক, নিউ জার্সিতে, এই ইউনিভার্সিটি গুলোতে তারা লেখাপড়া করেছে, করে তারা আবার দেশে ফিরে আসছে। তার মানে গভর্নমেন্ট স্পেন্ডস millions of dollars to send abroad, and government spends millions of dollars to bring them back home. তার মানে হচ্ছে তিনি ব্রেন ড্রেন করতে দেননি। আর আমাদের দেশে বস্তুত এই যে আপনারা সব বাইরে চলে যাচ্ছেন, ইটস এ ব্রেন ড্রেন, বিকজ আপনাদের সেই সুযোগটি নেই যে দেশে এসে কিছু করতে পারবেন। আমি নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি সেখানে বড় কমিউনিটি কলেজে শিক্ষকতা করেছিলাম, আমি ব্রুকলিন কলেজে শিক্ষকতা করেছিলাম, এবং আমি নিউ ইয়র্ক টেক থেকে পড়াশোনা করেছি, চাকরি করেছি, এবং অড জবও করেছি। আমার সেই এক্সপেরিয়েন্স থেকে আমি ভেবেছি যে আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যা শিখেছি তা আমাকে আমার দেশের জন্য দিতে হবে। আমি এসেছি এই দেশকে কিছু দেওয়ার জন্য। কিন্তু গভর্নমেন্টের উচিত এই ঠিক মাহাতির পলিসি, স্পেন্ড মোর মানি to send them abroad and bring them back. আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ইন্টারন্যাশনাল হোস্টেল হয়েছিল। তিনি যখন ইউনাইটেড স্টেটসে গিয়েছিলেন 78 সালে,
তখন সেখানে অনেক প্রফেসরের সাথে তিনি মিটিং করেছিলেন। তারা বলেছিলেন উই ওয়ান্ট টু গো ব্যাক হোম অ্যাজ এ ভিজিটিং প্রফেসর অর পার্মানেন্টলি। সেই জন্য তিনি এই হোস্টেলটি করেছিলেন এবং ভিজিটিং প্রফেসর হিসেবে তাদেরকে দেশে ইনভাইট করেছিলেন, তারা যেন আসে এবং আমরা যেন এই আমাদের এডুকেশনটা শেয়ার করতে পারি। আজকের প্রেক্ষাপটে কিন্তু আমাদের সেই অবস্থা নেই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর হয়েছে। প্রাচ্যে অক্সফোর্ড বলে ঢাকা বিশ্ববিদ্যালয় খ্যাত ছিল এবং আমাদের ছেলেরা যখন সেখানে যেত আমাদের পূর্বে বা আমাদের সময়ও, তখন জিআরই বা জিমেট পরীক্ষাও দিতে হতো না, তারা আমাদের সার্টিফিকেটকে রিকগনাইজ করতো। কিন্তু আজকে দেখুন আমরা কিউএস রেটিং এ আমরা হারিয়ে গিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়। 100 বর্ষতে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা নেই, টিচারদের রাজনীতি, এই সব মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের আগে স্ট্যান্ডার্ড নেই। তাহলে গভর্নমেন্ট পলিসি করতে হবে যে কিভাবে এডুকেশনে ডেভেলপ করা যায়, যেটা মালয়েশিয়ানরা করেছিল। সেই জন্য মালয়েশিয়ানরা আজকে একটি এডুকেশন হাব কান্ট্রিতে পরিণত হয়েছে। আজকে মালয়েশিয়ার প্রত্যেকটি ইউনিভার্সিটিতে চলেই বাংলাদেশি স্টুডেন্টের দ্বারা। আপনি যে সকল বাংলাদেশি স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আসেন, আমার মনে হয় মালয়েশিয়া ইউনিভার্সিটি গুলো লুজিং কনসার্ন হয়ে যাবে, অনেক ইউনিভার্সিটির দরজা বন্ধ হয়ে যাবে। ইটস জাস্ট রিভার্স তারা করে ফেলেছে বিকজ অফ দ্য লিডারশিপ। তারা মনে করেছে যে এডুকেশনাল হাব ইজ এ বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি এডুকেশন প্রমোট করতে পারি তাহলে আমরা উন্নত বিশ্বে আমরা ভালো করতে পারবো। কিন্তু এখানে সবসময় যে ভালোভাবে মনে করেন সরকারকে যদি দোষারোপ না করে আমাদের মেন্টালিটিও যদি বিচার করি, যেমন বাংলাদেশে ডাক্তারি পেশায় যারা আসছেন তাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক সাবসিডি দেওয়া হয়, তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু করা হয়, কিন্তু পাশ করার সাথে সাথে তারা কিন্তু একটা সাইন বসিয়ে তারা কিন্তু ব্যবসা শুরু করে দেয়। এই ক্ষেত্রে আমাদের সরকারের কিছু করণীয় আছে কিনা, যে যদি সরকারের পয়সায় কেউ পড়াশোনা করতে বাইরে যায় তাদেরকে ঠিক এমন ভাবে চলতে হবে যেটা সরকারের দেশের কাজে লাগে। সবাই যদি ব্যবসায়িক মন মানসিকতা চলে তখন তো চলা যাবে না। ঠিক আছে, আমি আপনার কথাই ধরে নিলাম ব্যবসায়িক মন মানসিকতা চলে। তাহলে আপনি ইন্ডিয়ার হসপিটাল গুলো রেটিং নেন। কিছুদিন আগে একটা রিসার্চে বলা হয়েছে ইন্ডিয়ান হাসপাতাল গুলোতে 54%, স্পেশালি কলকাতা, ব্যাঙ্গালোর অ্যান্ড আপনার কি বলে দিল্লি, এই জায়গাগুলোতে হাসপাতালে 54% পেশেন্টস আর ফর বাংলাদেশ। তাহলে আমাদের যে ডাক্তাররা যদি প্রাইভেট প্র্যাকটিসেই তারা ভালোভাবে করতে পারতো এদেশে, তাহলে কিন্তু আমাদের দেশে এই 54% পেশেন্ট ভারতে, 54% পেশেন্ট বাংলাদেশে। আপনি দেখেন, আপনি নিউ ইয়র্কে বহুদিন ধরে অবস্থান করছেন, সেখানে আমাদের যে বাংলাদেশি ডক্টররা রয়েছে তারা বাংলাদেশেরই, এই বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে পাস করেই তারা ফরেন মেডিকেল এক্সাম দিয়ে তারা সেখানে আবার পরীক্ষা দিয়ে পাস করে তারা প্র্যাকটিস করছে। এদের মধ্যে একটা বিরাট পার্থক্য দেখবেন, যারা আমেরিকায় গিয়েছে দে আর ডুইং ফ্যান্টাস্টিক। তারা আমেরিকান ডক্টরদের সাথে তুলনামূলকভাবে, আমার পার্সোনাল অপিনিয়ন, যদিও আমার ফ্রেন্ড, আমার সিনিয়র ফ্রেন্ডের ডক্টর, আমার পার্সোনাল অপিনিয়ন যে আই ফেল্ট বেটার দ্যান আমেরিকান ডক্টর is my native doctor. এটা ল্যাঙ্গুয়েজের কারণে বলছি না, আমি দেখেছি তাদের প্র্যাকটিসের সিনসিয়ারিটি এন্ড অনেস্টি এন্ড ডেডিকেশন বাংলাদেশে। এবং প্রত্যেকটি হসপিটালেই বাংলাদেশি ডক্টররা 1 নম্বর রেটিং এ আছে যারা বাংলাদেশে গ্রাজুয়েট করেছে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য সেকেন্ড জেনারেশন, যারা আমাদের ছেলে মেয়েরা যারা ডক্টর হয়েছে, আমি তাদের কথা বলছি না, যারা বাংলাদেশ থেকে গিয়েছে। তো একই ডক্টর তাদের কলিগ, তাদের ফ্রেন্ড যারা বাংলাদেশে রয়েছে, তারা কিন্তু সেম স্ট্যাটাস মেনটেন করতে পারছে না। এটা মানে পারিপার্শ্বিকতা নাকি সিস্টেমের অভাব? কোথায় আপনি ল্যাক অফ সিস্টেম দেখছেন? ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কার্ড, গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেস, এবং তাদেরকে যে সুবিধা থেকে বঞ্চিত করছে সেগুলি তারা করা ঠিক হচ্ছে না। কিছু কিছু জিনিসকে বুঝতে হবে। আপনি মেডিকেল প্র্যাকটিস করবেন, আপনাকে যদি একদম প্রিসাইজলি বলে দেওয়া হয় যে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, এই ধরনের স্টুপুলেট করাটা ঠিক হয় না। তাদেরকে অবশ্যই ব্রিদিং স্পেস দিতে হবে, লেট দেম প্র্যাকটিস। তারা তাদের সরকারি হাসপাতালে প্র্যাকটিস করবে, এট দ্য সেম টাইম বাইরে প্র্যাকটিস করবে। মোর ইউ প্র্যাকটিস, মোর ইউ লার্ন, দ্যাটস হাউ ইউ earn your experience, and that's why you will be a good doctor. আর আপনি যদি প্র্যাকটিসে তাদেরকে করতে না দেন, they won't be a good doctor. এটা বলে বিষয় হলো, আমাদের দেশের ডাক্তাররা যখন প্র্যাকটিস করে, তারা যদি একটা ভুল সমস্যা, মানে একটা ভুল চিকিৎসা করলো, বা এটার কোনো জবাবদিহিতা নেই, তাদের কোনো আপনার জবাবদিহি করতে হয় না, কোর্টে যেতে হয় না। কিন্তু এইসব দেশে, ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রিতে যদি একজন ডক্টর ভুল চিকিৎসা করে, তাকে কিন্তু জবাবদিহি করতে হয়, তাকে লাইসেন্স চলে যায়। এরকম কোনো বাধ্যবাধকতা বাংলাদেশে আছে কিনা? তাহলে কিন্তু একটা সিস্টেমের ভিতরে চলে আসতে পারে। বিষয়টা হচ্ছে কি, আপনার সাপ্লাই এন্ড ডিমান্ড একটা কার্ভ আছে, এটা আপনাকে দেখতে হবে। একজন ডাক্তার
রোগীকে তিনি ভিজিট নিয়েও 5 মিনিটের বেশি সময় দিতে পারেন না। তো এই যে স্কারসিটি, ক্রাইসিস অফ দ্য ডক্টরস, এটাও কিন্তু আপনাকে একটা বিবেচনা আনতে হবে। আমি দেখেছি ডক্টরদের অফিসে গিয়ে ভাঙচুর করা হয়, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন না কেন। আমি দেখেছি ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মাসের পর মাস বসে থাকতে হয়, রোগী মারা যায়, অ্যাপয়েন্টমেন্ট পায় না। তো ইন দিস কেস আপনি আদার কম্পোনেন্ট গুলোকে, কনস্ট্রেইন্ট গুলোকে আপনি যদি এক্সাজারেট করতে চান তাহলে তো হবে না। আপনাকে সাইমিলটেনিয়াসলি সবকিছু দেখতে হবে। আপনাকে ডক্টরস মোর প্রোডাকশনে আসতে হবে, বেরিয়ে আসতে হবে, গ্রাজুয়েশন করতে হবে এবং তাদেরকে কোয়ালিটি ডক্টর বানাতে হবে। আপনি যদি গোড়াতেই আপনি অটো প্রমোশন দিয়ে দেন, অটো পাস দিয়ে দেন এবং মেডিকেল কলেজগুলিতে যদি পলিটিক্স ঢুকান এবং সেখানে যদি পলিটিক্স করে তার পাস করে আসে, আগে মনে আছে যে ডাক্তাররা গড়াতো বছরের পর বছর ইন্টার্নি দিয়েও তাদেরকে ফেল করানো হতো। কেন ফেল করানো হতো? আমরা শুনতাম যে ফেল করায়, কেন করানো হতো? বিকজ এটা তো মানে জীবন মরার কোশ্চেন। তো এটা সেই জায়গায় একটা ডক্টর যদি পারফেক্টলি ডক্টর না হয় তাহলে তো হবে না। এই জন্যই এটা কিন্তু সরকারের উপরে নির্ভর করে, কারণ আমাদের মেধাবী ছাত্ররা মেডিকেল সেক্টর পড়তে গেলে তাদেরকে ঠিক মতো পড়াতে হবে, সেই ফ্যাসিলিটিস করতে হবে এবং আমাদের পার্সেন্টেজ অফ দ্য ডক্টরস ইন রেশিও উইথ দ্য সিটিজেন, সেই জায়গায় কিন্তু আমরা ভেরি নমিনাল। আমরা আসলে এখানে ডক্টরদেরকে টেনে এনেছি জাস্ট একটা উদাহরণস্বরূপ। আমরা কোনো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টকে ইনসাল্ট করতে চাচ্ছি না। যে ডাক্তারদের সমস্যাটা আমরা তুলে এনেছি যে আমরা যাতে মানুষকে বুঝাতে পারি যে আসলে একটা সিস্টেমের আমাদের অভাব রয়েছে। মূল যে সমস্যাটা আমাদের শিক্ষা ব্যবস্থায়, সেটা হলো যেই ব্যক্তি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে তাকে দেওয়া হয় ব্যাংকের জব, যেই ব্যক্তি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে হয়তো সিপিএ পাস করেছে তাকে দেওয়া হচ্ছে সিকিউরিটি জব। সো এই যে একটা সমস্যার সৃষ্টি করতেছে চাকরির ক্ষেত্রে, এইটাকে কিভাবে চেঞ্জ করা যায়? হ্যাঁ, আসছি। আপনার ডক্টরটা আগে শেষ করে জাস্ট একটা কোটেশন সাইট করি আমি। আপনি ছিলেন ব্রুকডেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর হামিদুজ্জামান। উনি আমাদের একটু সিনিয়র। আমাদের সেই সময় 91-এ ডিপুটি মিনিস্টার ছিলেন এলজিআরডি হাই সাহেব। উনার ছেলে, হি ওয়াজ জাস্ট 24 ইয়ার্স ওল্ড, অ্যাস্টোরিয়া হাসপাতালে সে ছিল। তো ব্রুকডেল হাসপাতাল থেকে আমি ডক্টর হামিদুজ্জামানের সাথে দেখতে এসেছিলাম আমাদের স্টেট ডিপুটি মিনিস্টার ছেলে হাই সাহেবকে। আই এম টকিং অ্যাবাউট 92-93 সময়। অ্যাজ ইউ নো, ডক্টর প্রফেসর একিউএম বদরুদ্দৌলা চৌধুরী, one of the best doctor in the country. তো হামিদুজ্জামান was his student ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা যখন পেশেন্টে দেখতে আসলাম, আমি হামিদুজ্জামানের সাথে পেশেন্ট দেখলাম। The patient was very critical condition. তো হামিদুজ্জামান তার অ্যাস্টোরিয়া হাসপাতালের ডাক্তারকে যখন জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য কন্ডিশন, আমি শুনতে, মেডিকেল সায়েন্স সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তাদের টার্মিনোলজিগুলি ব্যাখ্যা করলেন। এক পর্যায়ে বললেন যে উই কান্ট লেট হিম ডাই বিকজ হি ইজ জাস্ট 24 years old. হি ইজ এ ইয়াং ম্যান, হি উইল ফাইট ইট আউট। আমার কাছে মনে হচ্ছিল সে একটা অ্যাস্ট্রোনট, তার সারা শরীরে এতগুলো তার, এতগুলো ইকুইপমেন্ট, মনে হচ্ছে যে সে একজন নভোচারী চাঁদের দেশে যাচ্ছে। তো সেই সময়ে ডক্টর হামিদুজ্জামান প্রফেসর একিউএম বদরুদ্দৌলা চৌধুরীর সাথে এই পেশেন্টে ডিসকাস করছিলেন। তো ডিসকাশনে অনেকক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে উনি ইন ডিটেলস ডক্টর বি চৌধুরী স্যারকে বলছিলেন পেশেন্ট সম্পর্কে। তো আমি বললাম যে ডক্টর হামিদ ভাই, আপনার এতক্ষণ লাগলো কেন এই বিষয়গুলো ওনাকে বুঝিয়ে বলতে? মিলন, আমরা তো এখানে ডিফারেন্ট সিস্টেমে কাজ করি, ওনারা তো অন্য সিস্টেমে কাজ করেছেন। দ্য কনভার্সন অফ দ্য সিস্টেম এর সাথে স্যার এতটা অ্যাসোসিয়েটেড না, সেই জন্য আমাকে একটু বেশি সময় নিয়ে বুঝিয়ে বলতে হলো। ইউ সি, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। আপনি দেখেন বাংলাদেশে যেই ডাক্তার আমেরিকা যায়, হি ইজ দ্য বেস্ট ডাক্তার। এই ডাক্তার এবার বাংলাদেশে আসলে নোবডি কেয়ারস। So do you understand what is the problem? The problem is the system, problem is the administration, problem is to train them. আর তাদের ডায়াগনোসিস, বুঝতে পেরেছেন তো? তো সব মিলিয়ে আমি আমার ডক্টরদেরকে বলবো না, আমি কিন্তু দোষ দেব সরকারকে এবং সিস্টেমকে। আপনি বললেন একজন ডক্টর গিয়ে পুলিশ অফিসার হচ্ছে, একজন ডক্টর গিয়ে ব্যাংকে জয়েন করছে, বিসিএস অফিসার হচ্ছে। Why? Because সে এত কষ্ট করে মেডিকেল সায়েন্স, হেলথ সায়েন্স সম্বন্ধে পড়লো, কিন্তু যখন দেখলো হি ইজ নট মেকিং গুড স্যালারি, হি ইজ নট মেকিং মানি, তখন সে চিন্তা করলো হোয়ার আই ক্যান মেক মানি। কারণ বাংলাদেশের স্ট্যাটাস আছে হু হ্যাজ মানি, হু ডাজন্ট হ্যাভ মানি।
In politics, if you have money, you are a great politician. If you don't have money, you are not a good politician. In all respect, বাংলাদেশ মাপদণ্ড হচ্ছে একজনকে ইজ্জত দেওয়া, মেধাবী বলার, যা বলবেন সেটা হচ্ছে based on money, money, money is sweeter than honey. এবং এই কারণেই হয়তো বা দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, কারণ দুর্নীতি করুক যেভাবেই করুক, তারা মানি আর্ন করতে পারলেই তাদের সম্মানটা চলে আসে সমাজে। এখান থেকে বেরোনোর ব্যবস্থাটা আসলে কি, মানে আমাদের সিস্টেমটাকে কিভাবে পরিবর্তন করা সম্ভব? শুনেন, বেশ কয়েকদিন আগে দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল একটি টেলিভিশন টক শোতে, সচিব পর্যায়ের লোকরা ছিলেন। আমি 5 বছর দায়িত্বে ছিলাম। মাই এক্সপেরিয়েন্স, কোন সচিবের গর্দানে 2টি মাথা নেই, মন্ত্রী সতলে সচিব চুরি করতে পারে। যদি কোনো মন্ত্রণালয় চুরি হয়, সচিব আর মন্ত্রী মিলেই করে। আমরা বলি মাছের মাথায় পচন হলে মাছ পচে যায়। আমি তো মন্ত্রী ছিলাম, কই আমার মন্ত্রণালয় সম্বন্ধিত কেউ কোন রকম কথা বলতে পারেনি। আজ অবধি আমার নামে 37টি মামলা হয়েছে, এমন কোন মামলা নেই যে না আছে। ভ্যানিটি ভ্যাকসিন আমার নামে এত সব বলে লাভ নেই। ধরুন আমার নামে ইফটিজিং এই মামলাটি হয়নি, দুর্নীতির মামলা হয়নি, আর মসজিদের ঘড়ি বা জুতা চুরি, এই 3টে আইটেমের মামলা আমার বিরুদ্ধে হয়নি। বাকি সব আইটেমের মামলা আমার বিরুদ্ধে হয়েছে। তাহলে এতগুলি মামলা হলো, দুর্নীতির মামলা আমার নামে করতে পারলো না কেন? দুর্নীতি করা তো সবচেয়ে সোজা ছিল। তার অর্থ হলো যে চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি ইজ দ্য মিনিস্টার। Once he is honest and if he doesn't allow, nobody can do any unfairness in the ministry. তবে আজকের প্রেক্ষাপটে বিষয়টা ভিন্নতর হয়ে গিয়েছে। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে আপনারা নেই। বাংলাদেশে দুর্নীতিটা হচ্ছে সবচেয়ে একটা খুব সহজ বাক্য, এটাকে কেউ কেয়ার করে না। ইচ এন্ড এভরিওয়্যার ইউ হ্যাভ টু পে ব্রাইবস, আদারওয়াইজ নো ওয়ে ইউ ক্যান ডু এনিথিং। এটা এখন একদম যেমন আপনি মনে করেন আমরা ছোটকালে আদর্শগুলি পড়েছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, সদা সর্বদা সত্য কথা বলবে। আচ্ছা ধরুন আমাদের আদর্শগুলি লিপিতে যদি লেখা থাকতো সদা সর্বদা মিথ্যা কথা বলবে, চুরি চামারি করে যে গাড়ি ঘোড়া চলেছে, এই কথাগুলি যদি লেখা থাকতো সেটি আমাদের কাছে সত্য হতো। তো ধরে নেন আমাদের আদর্শ লিপি চেঞ্জ হয়ে গিয়েছে, সেই কারণে এটা হচ্ছে টপ টু বাটন। আপনি কোথাও পাবেন এই যে আপনারা বলেছেন যে পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির জন্য বন্ধ করে দিয়েছে। আজকে দেখুন ওয়ার্ল্ড ব্যাংক তো দিলে 10,000 কোটি টাকাই দিত নাকি, লোন দিত। এখন 10,000 কোটি টাকা কোথায় এসছে? 30,000 কোটি টাকা আসছে। আপনি বলছেন আমরা মামলা করেছি, ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতি হয়নি, প্রমাণ পায়নি, ওয়ার্ল্ড ব্যাংক এটা বাউন্ড করেছে, কেস হয়েছে। আপনি যা ইচ্ছে তাই বলুন। এন্ড অফ দ্য ডে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংকে যদি এই ব্রিজটির কাজটি থাকতো তাহলে তারা 10,000 কোটি টাকার কাজ 10,000 কোটি টাকায় শেষ হতো নাকি? আজকে 10,000 কোটি টাকার কাজ 30,000 টাকা কোটিতে হচ্ছে, আর গভর্নমেন্টের গয়েবলস বলছে কোথায় দুর্নীতি, কোথায় দুর্নীতি, কোথায় ওয়ার্ল্ড ব্যাংক? দেখো ওয়ার্ল্ড ব্যাংক আমরা দুর্নীতি করিনি, বাট এটা কোথায় গিয়েছে? 30,000 কোটি টাকা। দেখুন আমরা এইভাবে সরাসরি খাই না, ঘুরিয়ে খাই, অন্যভাবে খাই। সমস্যাটা হলো আমাদের সরকারের একদম উচ্চ শ্রেণীতে যেখান থেকে সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়, সেখানে যদি পরিবর্তন না হয় তাহলে হয়তো বাংলাদেশের দুর্নীতি কখনোই শেষ হবে না। না ধরুন আগের ফাইন্যান্স মিনিস্টার আবু মাল মুহিত সাহেব বলেছেন 4-5 হাজার কোটি টাকা কিছু না। এখন যখন আপনি দেখতে পান একটি বালিশের দাম 6,000 টাকা, একটি মানে গার্বেজ পটের দাম 20,000 টাকা, আপনি দেখতেই পাচ্ছেন অহরহ পর্দার দাম 40,000 টাকা, বা একটা থেসিস্কোপের দাম 90,000 টাকা। আপনি প্রত্যেকটা প্রজেক্টে পুকুর চুরি, তাহলে আপনি কি করবেন বলুন? ইট ইজ এ সিস্টেম নাও ইন বাংলাদেশ। আপনি পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট রেটে আপনি এই দেশে রেল হচ্ছে, এই দেশে রাস্তা হচ্ছে, এই দেশে ফ্লাইওভার হচ্ছে, এভরিথিং দ্য হাইয়েস্ট প্রাইস ইন দ্য আর্থ। বাংলাদেশ স্বাধীনের পরে মূলত প্রবাসে জনশক্তি রপ্তানির উদ্যোগটা নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের যে এই জনশক্তি রপ্তানির উদ্যোগ তখন ছিল একটা স্বাধীন পরবর্তী দেশ যেখানে এভাবে প্রিপারেশন নিতে পারেনি, কিন্তু স্বাধীনতা আজকে 50 বছর হয়ে গেছে।
তাহলে যারা বাংলাদেশ থেকে এই শ্রমিক ভিসায় বা নর্মাল ভিসায় বিদেশে যাচ্ছেন তাদেরকে কেন ম্যান্ডেটরি একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে না? এই ব্যাপারটা আসলে কিভাবে নেওয়া যায়? দেখুন, এগুলো হচ্ছে উপলব্ধির ব্যাপার। আমরা স্বাধীনতার উত্তর আমাদের দেশের জার্মান গভর্নমেন্ট বলেছিল যে আমাদের দেশের যারা আসবে জার্মানে তাদেরকে ফ্রি এন্ট্রান্স দেওয়া হবে, ট্রেন দেওয়া হবে, চাকরি দেওয়া হবে। কিন্তু দিদান গভর্নমেন্ট বলেছিল আমাদের ছেলেকে বিদেশে লেবারগিরি করতে যাবে। আবার দেখুন, শহীদ রাষ্ট্রপতি যে রিয়েলাইজ করেছে যে আমাদের যে জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে, উই মাস্ট এক্সপোর্ট, উনি এটা করেছেন। এখন এই এক্সপোর্টের পিছনে আমাদের যে কাজটি করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম, যে আমাদের একটা শ্রমিক রোজগার করে একই ক্যাম্পে থেকে একই বিছনায় শুয়ে সে রোজগার করে 1000 থেকে 1000 রিয়াল, আর একই সাথে আরেকটি আদার দেশের সিটিজেন সে রোজগার করে মিনিমাম 4000 রিয়াল। এই ডিফারেন্সের পিছনে হলো সরকারের ভূমিকা। ঠিক তেমনি ভাবে আপনি দেখতে পাবেন একই জায়গায় মনে করেন দুজন ডাক্তার বসা, একজন বাংলাদেশি ডাক্তার, একজন পাকিস্তানি ডাক্তার। লেটস সে সৌদি আরবে, ইটস মাই ওন এক্সপেরিয়েন্স। আমাদের বয়সী আমাদের বন্ধু ডাক্তারও চাকরি করছেন, পাকিস্তানি ডাক্তার চাকরি করছেন। আমি দেখা করতে গেলাম, তো আমাদের বন্ধু ডাক্তার যদি পায় 8000 রিয়াল বেতন, পাকিস্তানি ডাক্তার পাচ্ছে 12000 রিয়াল বেতন। ইউ নো হোয়াই? তার কারণ হলো পাকিস্তানি ডাক্তার হ্যাজ বেটার ল্যাঙ্গুয়েজ, হি নোজ অ্যারাবিক, মাই ডক্টর ডাজন্ট নো অ্যারাবিক। এই যে একটা ল্যাঙ্গুয়েজও একটা প্রফেশনালিজমকে আমাদের একটি মাত্রা যোগ হয়, এই জিনিসটা কিন্তু আমরা রিয়েলাইজ করা বুঝি না। কারণ একটা আরব পেশেন্ট যখন তার রোগের কথা বলবে, সে আরবিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে বলার জন্য, নিশ্চয়ই অন্য কোনো ভাষায় এতটা স্বাচ্ছন্দ্য করবেন না। আপনি যেমন ভাবে একটি রোগ বাংলায় যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ইংরেজিতে ততটা ডেসক্রিপটিভ আপনার হবে না। তাহলে এই যে বিদেশ যাচ্ছে, সেই সাথে ল্যাঙ্গুয়েজও একটা ক্যাটালিস্ট, একটা অনুঘটক হিসেবে কাজ করে। এই মিনিমামটাও আমরা বোঝার চেষ্টা করি না। আর যারা দু হাত দু পা নিয়ে যাচ্ছে, আমরা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এমইউ সাইন করতে পারি, হোয়াট টাইপ অফ ওয়ার্কার, স্কিল ওয়ার্কার ইউ নিড। তারা তাদের প্রোগ্রামটা বলে দিল, আমরা আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট গুলিতে ওই কোর্সগুলি দিয়ে দিলাম, 2 মাস 3 মাস 4 মাস, সেখানে ট্রেন হলো, সেখানে চলে গেল। কিন্তু এখানে কথা হয়েছে কি, এখানে তো মহাজনী, এখানে তো ব্রোকার, কে কোথায় কিভাবে এখান থেকে টাকা মারবে সেটার জন্য সব অস্থির। এই যে মালয়েশিয়া মাত্র 4টি এজেন্টকে বলে দেয় তোমরা মালয়েশিয়া এক্সপোর্ট করবে। যারা মালয়েশিয়া 3-4 লক্ষ টাকা খরচ করে যায়, তারা 2 বছর তো যেটা খরচ করে সেটাই উঠাতে পারে না। সেম অ্যাজ মিডল ইস্ট। এখন গভর্নমেন্ট যদি বলতো না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এক্সপোর্ট হবে, নো আদার ইন্টারমিডিয়েটর, তাহলে তো হয়ে যেত। কিন্তু গভর্নমেন্ট তো সেটা করে দিচ্ছে, তাদের মিডলম্যানকে। আবার একটা জিনিস আমরা দেখেছি যে আপনি ধরেন আমি ব্রুনাইতে 4 বছর ছিলাম, আমি মালয়েশিয়াতে অনেকবার গেছি, সিঙ্গাপুরে ছিলাম। তো আমার দেখা চোখে যেগুলি আছে, যেমন মালয়েশিয়ান বা ফিলিপিনো বা অন্যান্য থাইল্যান্ডি যদি কোনো প্রবাসী বিপদে পড়ে, তারা যদি তাদের এম্বাসিতে সহযোগিতার জন্য যায়, তারা কিন্তু ইজিলি একটা সহযোগিতা পায় বা গভর্নমেন্ট সাপোর্ট পায়। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিরা অনেক দূরে, বাংলাদেশিরা একটা এম্বাসিতে গিয়ে সাহায্যের জন্য যে দাবি করবে, সেই দাবির জন্য তাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় হয়তো 5 ঘন্টা। এই যে একটা মানে অবহেলা, এটার থেকে কিভাবে বেরোনো সম্ভব? এখানে কিন্তু একটু তারতম্য আছে আপনার কথায়। ধরুন আপনি কোন জায়গার কথা বলবেন, লেটস সে ওমান, লেটস সে সৌদি আরবিয়া, লেটস সে বাহরাইন, কাতার, কুয়েত। এই প্রত্যেকটি দেশে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি রয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে কাতার আওয়ামী লীগের লোকজন এমবাসিতে গিয়ে সাহায্য পায় না? আপনি বলতে চাচ্ছেন ওমানের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাহায্য পায় না? নট ট্রু। কারণ টোটাল বিষয়টাকে পলিটিক্যালাইজড হয়ে গিয়েছে। সাধারণ বলতে আর কোনো কিছু নেই। ওখানে যারা এই গ্রুপ অফ পিপল ইনভলভ ইন দ্য পলিটিক্স, তাদের কিন্তু এমবাসিতে এন্টারটেইন করছে, তারা কিন্তু কমপ্লেন করছে না। কারণ সেখানে পলিটিক্যালি, যে আপনি ব্রুনাইয়ের কথা বললেন, আপনি যে সময় ব্রুনাই গিয়েছেন সেই সময় তো আওয়ামী লীগের এক নেতা সেখানকার অ্যাম্বাসেডর ছিল। রিফ্রেশ ইওর মেমোরি। I know what you're talking about. তাহলে এই যে রিফ্রেশ করে দেখুন, সেখানে এই যে পলিটিক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো তারা মনে করে কি আমরা যতটা পারি এখানে যারা আওয়ামী লীগ করে না তারা সকলেই রাজাকার, যারা আওয়ামী লীগ করে না তারা সকলেই এন্টি ফ্রিডম, নাকি তারা বলে না?
মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তো সেই কারণেই ওখানের অ্যাম্বাসেডাররা সবসময় দুই ভাগে বিভক্ত হয়ে যান, আওয়ামী লীগ, নন আওয়ামী লীগ। এই জন্য আপনি এটা দেখতে পান। আর এটা ছাড়া আপনি যদি আগের অ্যাডমিনিস্ট্রেশনে যান, আপনি প্রেসিডেন্ট জিয়ার সময় কে দেখেছেন? আপনি বিএনপির সময় দেখেছেন যে সৌদি অ্যাম্বাসেডার এটা করেছেন? আপনি তখন দেখেননি। তখন ফরেন মিনিস্ট্রি থেকে যারা পার্টিকুলারলি প্রফেশনাল ডিপ্লোম্যাট, ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তারাই পোস্টিং পেত, তারাই কাজ করত। আপনি যখন নিউ ইয়র্কে ছিলেন, আপনি বিএনপির সময় নিউ ইয়র্কে কি আপনি এমন কোন কমপ্লেন শুনেছেন? শুনেননি। এমনকি আমরা যাকে স্বৈর শাসক এরশাদ বলি, সেই সময় নিউ ইয়র্ক কনসুলের অফিসে এই ধরনের কমপ্লেন আমরা শুনিনি। এগুলি শুরু হয়েছে যখন সর্বক্ষেত্রে পলিটিক্যালাইজড করা হয়েছে। আসলে রুট কজ অফ দ্য প্রবলেম পলিটিক্যালাইজেশন। সেই কারণে আজকে সবকিছু হয়ে গেছে। আপনি নিউ ইয়র্কের কনসুলেট অফিসে যান, আপনি আওয়ামী লীগের ডক্টর সিদ্দিককে বলেন আপনার একটা পাসপোর্টের দরকার, ইট উইল বি ডান রাইট অ্যাওয়ে। আর আপনি যদি সামহাউ আইডেন্টিফাইড হয় এটা আব্দুল লতিফ সম্রাট বা সবুজ, তাহলে তার পাসপোর্টে কি হবে সহজে? ইউ নো ইট। সো ইউ ডোন্ট হ্যাভ টু বি এ জিনিয়াস। এটা ডায়াগনোসিস করা কোনো বিরাট ব্যাপার না। আপনি সবুজকে দিয়ে বা মিল্টনকে দিয়ে একটা পাসপোর্ট পাঠান, দেখবেন এটা হচ্ছে না। আবার আপনি এই আওয়ামী লীগের নেতা দিয়ে পাঠান, দিস ইজ দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। যে যারা রয়েছে ডিপ্লোম্যাট, তারা দে আর নো লঙ্গার প্রফেশনালস। আসলে এর থেকে বেরোনোর আমি কোনো ভবিষ্যৎও দেখতে পাচ্ছি না। এর ভিতরে ভবিষ্যৎটা কিভাবে বের হয়ে আসা যায়? ভবিষ্যৎটা কখন হবে? ওই আমাদের কেমিস্ট্রিতে যখন মলিকুলার ফর্মেশন হবে, তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলিকে এনার্জি লেভেল এক্সাইটেড স্টেটে যেতে হয়। তো একটা আপার এনার্জি লেভেলে যাওয়ার পরে হঠাৎ করে এনার্জি ড্রপ করলে পরে মলিকুল ফর্ম করে। তো এখন আমাদের অন্যায়, অত্যাচার, বিবেকহীনতা, মানবাধিকার লঙ্ঘন হতে শুরু করে সব কিছু এমন একটা পর্যায়ে যেতে হবে, যেমন মনে করুন বরিশাল, সবাই আওয়ামী লীগ, প্রশাসন আওয়ামী লীগ, মেয়র আওয়ামী লীগ, প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিপক্ষ আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আওয়ামী লীগে লেগে গিয়েছে, দেখেননি আপনি? আপনি যদি XIG নূর মাহমুদের এলাকায় যান, দেখবেন সাবেক সচিব, মানে নূর মাহমুদ সাহেবের সচিব, উনি এমপি হয়েছেন, আরেকজন নতুন সচিব সাবেক গিয়েছেন, তারা দুইজনে লেগেছে, দুইজনে আওয়ামী লীগ। তো এই অবস্থাটা যখন হতে থাকবে, মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ আর কেউ নাই, এই তখনই দেখবেন যে হঠাৎ করে নতুন একটা কিছু বেরিয়ে আসবে। আমার মনে পড়ে, আমার চাঁদপুর ডিস্ট্রিক্টের দায়িত্বে আমি ছিলাম এবং আমি নীলফামারী ডিস্ট্রিক্টের দায়িত্বে ছিলাম। ম্যাডাম শুধু একমাত্র এহসানুল মিলনকে দুইটা ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছিলেন। তো আমার ডিস্ট্রিক্টের 6 MP মিলে আমাকে বললো সার্টেন মিস্টার এক্স কে ডিসি বানাতে হবে। আমি বললাম মহাবিপদে, সবাই আমার সিনিয়র। আমি ম্যাডামের কাছে গিয়ে বললাম, ম্যাডাম সকলে মিলে এই কে ডিসি চাচ্ছে। তুমি বলে, হয় যদি লিস্টে দাও। লিস্টে দেখলেন এই ডিসি অনেক পিছনে তার লিস্ট, ঠিক লিস্টে আর কি। তো আমাকে বললেন যে জানো, একজনকে ডিঙিয়ে যদি আরেকজনকে দাও তো 3 জন অসন্তুষ্ট হয় ইনস্ট্যান্টলি। তো তোমার এই কাজটা তো করা ঠিক হবে না। কেন তুমি অসন্তুষ্ট করবে? তোমরা সরকারের দল, যে ডিসি যাবে সেই তো কাজ করবে, এটা করা ঠিক হবে না। তো আমি ওনার কথা শুনলাম। এইটি হচ্ছে মানসিকতা, বুঝতে পেরেছেন তো? আপনি যখন স্বজন প্রীতি করবেন, তখন স্বজন প্রীতিটা তো যেহেতু প্রীতির ভিতরে একটা কম্পিটিশন আছে, সেই জন্য তো স্বজনকে প্রীতি করছেন। এটা যদি কোনো কম্পিটিশন না থাকতো, এটা যদি স্যাচুরেটেড থাকতো, তো হতো না। নিউ ইয়র্কে কি এমন কিছু করা হয় প্রীতি? কারণ আপনি লাইনে যাবেন, সবই পাবেন। আপনি মোটর ভেহিকেলে গেলেন, 4টা পর্যন্ত খোলা, 4টার সময় শুধু গেটের ভিতরে ঢুকতে পারলেই হয়, তাই নয় কি? গেটের ভিতরে ততক্ষণ আরো 200 লোক রয়েছে। আর বাংলাদেশ হলে কি করবে? 4টার সময় কলমটা আস্তে করে গুটিয়ে ফেলবে, ওই যে লাইন রয়েছে সেটা দেখবে না। কিন্তু ওই লোকটি তো এসছে 2টার সময়, আপনি 4টার সময় কলম বন্ধ করলেন, ও তো 2টা থেকে 4টা এসে পেল না। দ্যাটস নট দ্য রাইট ওয়ে। আপনি কি ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? 4টা পর্যন্ত যে আসবে তাকে গেটে ঢুকতে দিবেন,
কারণ সে তো 4টার আগে এসছে, কারণ এই কাজটা করার সময় হয়তো 2 মিনিট, তো 4টা বাজার 2 মিনিট আগে আসতে হি হ্যাজ অ্যাকচুয়াল রাইটস, ইউ মাস্ট গিভ হিম দ্য সার্ভিস, কারণ কাজটা 2 মিনিটের, সে 3:58 এসছে। কিন্তু আমাদের দেশে কি করবে, না 4টা আমার বন্ধ, ওই লোক যে 2টা এসে লাইনে দাঁড়িয়েছে তাকে বলবে যান কালকে আসেন। এই যে মানসিকতা, এই যে বিবেকের ভিতরে একটা তারতম্যতা, এই যে সূক্ষ্ম একটি বিষয়, বাংলাদেশে আপনি ব্যাংকে যান, যেটা তারা ব্যাংকে টাকা রাখে তাদের বেনিফিটের জন্য, প্রাইভেট ব্যাংকে, সরকারি ব্যাংকে না, তারাও এটাকে কগনিজেন্সে নেবে না। এবং বুঝতে পেরেছেন তো দোষটা কোথায়? এটাকে খুব সামান্য একটা প্রশ্ন, যেটা আসলে ওয়েস্টার্ন কালচারের ছেলেমেয়েরা বড় হচ্ছে এবং আমাদের দেশের কালচারের ছেলেমেয়েরা বড় হচ্ছে, এদের ভিতরে তফাৎ হলো এখানের ছেলেমেয়েরা যখন বড় হয়, অ্যাডাল্ট হওয়ার পরে মিথ্যা কথা হয়তো বলে, বাট বাচ্চা অবস্থায় কিন্তু তাদেরকে দিয়ে কোনোভাবেই মিথ্যা কথা বলানো যায় না। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন। বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু অনায়াসে মিথ্যা কথা বলে এবং সেটাকে তারা ফান হিসেবে গ্রহণ করে। বাংলাদেশের এই জেনারেশনের সমস্যা, বিগত জেনারেশনের সমস্যা, একটা সমস্যা হলো অ্যাটিটিউড প্রবলেম। এই অ্যাটিটিউডের কারণে কিন্তু তাদের মারামারি হয়, সবকিছুই হয়। এখানে যেভাবে মানুষের অ্যাটিটিউডটা বলতে নাই, কিন্তু আমাদের বাংলাদেশি রক্ত থাকলে তাদের ভিতরে একটা অ্যাটিটিউড সমস্যা হয়। এই ব্যাপারে স্কুলে কি, প্রতিটা স্কুলে কোনো অ্যাটিটিউড কিভাবে মানুষকে মানে ভালো ব্যবহার শিখায়, এরকম কোনো সামাজিক কোনো শিক্ষা ব্যবস্থা চালু করা যায় কিনা? কারণ বাংলাদেশ অ্যাটিটিউড প্রবলেম নিয়ে আমি খুব চিন্তিত। না, চালু তো করা যায় বটেই, কিন্তু শুনেন, অ্যাটিটিউড এটা হলো লেগাসি, জেনারেশন টু জেনারেশন, আর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। তা আপনার অ্যাটিটিউড যদি খারাপ থাকে, এই লেগাসিটা আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতির কাছে যাবে না। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, এখানে অনেক বড় বড় ক্রিমিনালের সন্তানরা যারা ফস্টার কেয়ারে থাকে, তাদেরকে নিয়েও কিন্তু শোধনাগারে নিয়ে ওসব বাচ্চারা কিন্তু ভালো হয়, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। দ্যাট ইজ এনভায়রনমেন্ট। কারণ হচ্ছে আমাদের এখানে অ্যাটিটিউডটা স্টার্টার ফ্রম দ্য ফ্যামিলি। এখন বাবা, যেমন আমার মেয়ে তানজিদা, আপনি ছিলেন, আমি পট করে আপনি বাসায় আসলেন, বললাম যে এই লিন্টু সাহেব, এই 20-25 জন আসলো, তাদেরকে মেহমানদের করতে করতে হয়রান। তানজিদা, আব্বু ওই ইউ আর লাইং, কি হয়েছে? I counted exactly 18 people were there. আপনার সবাই বলে বসবে, আমি বাক্যবাদ বলে বলছি 20-25 ওদেরকে নিয়ে। সো ইউ সি, এইটা হচ্ছে তাদেরকে স্কুল থেকে, তাদের এনভায়রনমেন্ট থেকে তাদের শিক্ষা দিয়েছে। কারণটা হচ্ছে তারা স্কুলকে ভালোবাসে, এবং স্কুল হচ্ছে তাদের সবচেয়ে বেশি শিক্ষার জায়গা। আর আমাদের স্কুলটা কি তাই? আমাদের স্কুলটা হচ্ছে একটা অত্যাচারের জায়গা, এখানে যেতে ভয় পায়, তারা সেখানে গিয়ে আনন্দ পায় না। বুঝতে পেরেছেন তো? সেই জায়গাটাই, এটা হলো এনভায়রনমেন্ট। শুনেন, পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করে না, এটা বুঝতে হবে। সেই জন্যই যারা আজকে ইউনাইটেড স্টেটস বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়েছে, তারা সেখানে শিখেছে। আমি মালয়েশিয়া পিএইচডি করার সময় একটা রেস্টুরেন্টে বসে আছি, খাবার খাচ্ছি, গল্প করছি, দুটি ইয়াং ছেলে এসে বসলো, 2 ভাই সম্ভবত, দেখতে বোঝা যাচ্ছে। তো বড় ভাইয়ের খাবারটা আসলো, খেলো না, ছোট ভাইয়ের দিকে এগিয়ে দিল। বড় ভাইয়ের ওয়াটারটা আসার আগে ছোট ভাই খেতে শুরু করলো, বললো যে ওয়েট। ছোট ভাই বসে রইল। বড় ভাইয়ের খাবারটা আসলো, দুইজনে মিশে খাবারটা নিয়ে প্রেয়ার করলো। মুসলিম হয়তো করেছে, কিন্তু আমি তো দেখেছি জুদের সাথে, আমি চাকরি করতাম, আমার প্রেসিডেন্ট জুদ ছিল, তারা খাওয়ার আগে আগে প্রেয়ার করবে ডাইনিং টেবিলে। আমরা বাংলাদেশের কয়জন ডাইনিং টেবিলে, হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, খাওয়ার টেবিলে সকলে বসে আগে আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করে খাই? আপনি খ্রিস্টানদের টেবিলে গিয়ে বসে দেখবেন, আপনি জুদের টেবিলে গিয়ে বসে দেখবেন, ডাইনিং টেবিলে সকলে একত্রে আসবে এবং একত্রে স্টার্ট করবে, এবং খাওয়া শেষে তারা একজন প্রে করে। আমাদের তো তাই ছিল নিয়মটা। এখনো দেখেন গ্রামের মাওলানারা তাই করে। তাহলে তারা প্র্যাকটিস করছে, আমরা প্র্যাকটিস করছি না। নন প্র্যাকটিসিং মুসলিম আমরা, বা হোয়াট এভার দ্য রিলিজিয়ন। হিন্দু হলো নন প্র্যাকটিসিং, খ্রিস্টান হলো উই আর নন প্র্যাকটিসিং। এই যে কালচার, এডুকেসি, লেগাসি ক্যারি জেনারেশন টু জেনারেশন, সেই জায়গাটাই আমাদের পার্থক্য রয়েছে, যে আমরা টোটালি সিস্টেম লস্ট হয়ে যাচ্ছি। এটাকে রিট্র্যাক্ট করা যে কত বড় কঠিন হবে, এটা আপনার মনে আছে কিনা, বাংলাদেশে
প্রত্যেকটি মাদ্রাসায়, এই বাড়িতে, মসজিদে মক্তব থাকতো, মক্তবে লেখাপড়া করতো। আপনার খেয়াল আছে কিনা, আগে গ্রামের বাড়িতে গেলে আপনি ছোট বড়কে দেখলে সালাম দিতেন। আপনি যখন 6 বছরের বালক সামনে দিয়ে যেন 10 বছরের বালকে তাকে সালাম দিতেন, 10 বছরের বালক 15 বছরের বালককে সালাম দিত, 15 জনের 20 বছরের সালাম দিত। এটা তো উঠে গিয়েছে, দ্যাটস অলরেডি গন। এইটা হচ্ছে সমাজকে অধপতনে দিয়ে নিয়ে যাচ্ছে এই সামাজিক ব্যবস্থা। আর আমরা যারা রাজনীতিবিদ, চিন্তাবিদ, আমাদের জন্য একটি লাগামহীন জাতিতে আমরা রূপান্তরিত হচ্ছি। এই লাগাম ধরে রাখা যে কত কষ্ট হবে, আল্লাহ গাফুর রহিম জানে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের তৎকালীন সময়ের সফল শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি এখনো মানুষের হৃদয়ে রয়েছেন নকল প্রতিরোধ করার জন্য, ডক্টর এহসানুল হক মিলন সাহেব। মূলত আমরা যারা এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, আমরা কোনো অবস্থায় এই নারী প্রথা বাংলাদেশকে ভুলে যেতে পারবো না। আমাদের সকলেরই, যে যেখানেই থাকি না কেন, আমরা জানি আমাদের হৃদয়ে বাংলাদেশ রয়েছে। যেভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা যাচ্ছিলেন, বারবার তিনি পিছন ফিরে অশ্রু সজল নয়নে তাকাচ্ছিলেন, তিনি প্রিয় মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময়। আমরা অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা একই অবস্থায় আছি। আমি আশা করব যে যে অবস্থানে থাকুন না কেন, সেই অবস্থান থেকে দেশের জন্য কিছু না কিছু করার চেষ্টা করবেন, এই বিশ্বাস, এই আশা রেখে সকল দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।